আমাদের এবারের আয়োজনে থাকছে বিশেষভাবে বাছাইকৃত একটি ভয়ঙ্কর ঘটনা। আর এই ঘটনাটির উৎপত্তি হয়েছে একটি ভয়ঙ্কর রূপী 7 নম্বর কবরস্থানকে কেন্দ্র করে। কি ছিল সেই 7 নম্বর কবরস্থানে? কারই বা দাফন হয়েছিল? কেনই বা সেখানে আশপাশ জুড়ে কোনো মানুষের কবরস্থান দিতে ভয় পায়? এবং কেনই বা হঠাৎ মাঝে মাঝে রাত্রিবেলা সেই 7 নম্বর কবরস্থানের পাশে জীবিত মানুষগুলো যারা যেত, তাদের অনেকেরই লাশ পাওয়া যেত? হ্যাঁ, এরকম একটি রহস্যময় একটি 7 নম্বর নামক কবরস্থানকে নিয়েই আজকে আমাদের আয়োজন। আমাদের আজকের ঘটনায় থাকছে অনেক মানুষ, এবং যারা যারা শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চলুন দেরি করব না, ঘটনা শুরু করে দেব। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন আমাদের 7 নম্বর কবরস্থানের মূল বিষয়বস্তু। এবার আমরা শুরু করব আমাদের আজকের এই 7 নম্বর কবরস্থানকে ঘিরে ভয়ঙ্কর সেই ঘটনাস্থল খুব বেশি দূরে নয়, আমাদের বাংলাদেশের সিলেট জেলার ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামটির নাম কলাগাঁও। এখানকার মানুষেরা আগেকার সময়, এটি কিন্তু 1950 সালের দিকের ঘটনা। তখনকার সময় কিন্তু মানুষের একটা অন্যরকম মনোভাবনা ছিল। গ্রামের নামটা ছিল কলাগাঁও, ছোট্ট পাহাড় ঘেরা এক গ্রাম। কিন্তু এই গ্রামের কবরস্থানে ছিল কিছু অদ্ভুত নিয়ম। এখানে যারা যারা মুসলিম ছিল, তাদের মধ্যে অনেকের মাঝে অনেক রকমের দ্বিধাবোধ ছিল। যেমন কলাগাঁও গ্রামের মানুষেরা মনে করত, কবর দেওয়ার পর তার উপর একটি পাথর রেখে যদি একটা সংখ্যা লেখা হয়, তাহলে তাদের জন্য সুবিধা হয় এবং সেক্ষেত্রে কারো কোনো ক্ষতি হবে না। তারা এটা আগে মানত। তো ওই কলাগাঁও গ্রামের একটি ছোট্ট কবরস্থানও ছিল। কবরস্থানটি ছিল একটি ছোট্ট হাওরের পাশে। ওখানে আবার ছোট্ট একটা হাওরের মতো গিয়েছে, তো ওটার পাশেই ছিল। এখন হয়তো এটা বরাট হয়ে বাড়িঘর হয়েছে, তবে তখনকার সময় ছিল একটি ছোট্ট হাওরের মতো, আর তারই কিনারায় গড়ে উঠেছিল সেই কবরস্থান। আর এই কবরস্থানের মধ্যে 1, 2, 3, 4, 5, 7 করে প্রায় তখন 20-25টা কবর দেওয়া হয়েছিল। এরই মধ্যে 7 নম্বর কবরস্থানটা দেওয়া হয় মাঝখানে। তো 7 নম্বর কবরস্থান দেওয়া হয় 3-4 বছর আগে। 3-4 বছর পর থেকে এমন এমন ঘটনা ঘটা শুরু হয়, যা মানুষের গা রীতিমতো শিউরে ওঠার মতো। তো সেই কবরের চারপাশে যে গাছপালাগুলো মানুষ রোপণ করত, যেমন এক একজন পরিবার থেকে এক একটা মানুষেরা গাছপালা রোপণ করত, তো ওই 7 নম্বর কবরস্থানের আশপাশে অনেক মানুষে অনেক গাছপালা লাগিয়েছিল, কেটেছিল, কিন্তু কোনো রকমের গাছপালাই বেড়ে উঠতো না। মাটিতে যতটুকু লাগাতো ততটুকুই পরে থাকতো, তাদের যেন কোনো বাড়তি হতো না। ওখানকার যে ঘাস ছিল মাটিতে হতো, ওই ঘাসগুলো বেড়ে উঠতো না। তো পাথরের মধ্যে খোদাই করে সংখ্যা লেখা হতো, 1, 2, 3, 4, 5, 7, এভাবে অনেক লম্বা একটা সিরিয়াল তৈরি হয়ে যায়। হঠাৎ একদিন হয় কি, ওই কবরস্থানে একদল লোক আসে। তাদের জানাজা হয়েছিল এশারের আজানের পর। তো এশারের আজানের পর যখন জানাজা হয়, জানাজার পর সবাই এসেছিল সেই কবরস্থানে। দিনের বেলা এখানে কবরস্থান খোঁড়া হয়। কবর দিতে এসে অনেক মানুষ অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। কেউ মনোভাবনায় চিন্তিত হয়ে আছে, আবার কেউ কেউ দুঃখ, আবার কেউ কেউ দাঁড়িয়ে গল্পও করছে। তো যার যার মতো করে সবাই দাঁড়িয়ে আছে। কবর দেওয়া হয় খুব স্বস্তিভাবে। ওখানে 4-5 জন মানুষ যারা ছিল দাঁড়িয়ে, তারা ইয়ং বয়সের ছিল। তারা
ওখানেই দাঁড়িয়ে থাকে। সম্ভবত তাদের বন্ধু ছিল যে লোকটা মারা গিয়েছিল। তো যে মারা গিয়েছিল সে রাতে তার কিন্তু বিয়ে হয়নি, সে আত্মহত্যা করে মারা গিয়েছিল। আর তার সাথে যে বন্ধু বান্ধবগুলো ছিল সবাই খুব তার বন্ধুর জন্য শোকাহত। সে রাতে তার বন্ধুগুলো সিদ্ধান্ত নিল যে ওখানে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে, এরকম একটা মনোভাবনা তারা নেয়। তো দোয়া করে ভালো কথা, সবাই তাদেরকে রেখেই বাড়ি চলে যায়। তখন সম্ভবত রাত দ্বিতীয় প্রহর হয়ে যায়। আর দ্বিতীয় প্রহর হয়ে যাওয়াতে অনেক মানুষই তাদেরকে বলেছিল যে রাত অনেকটা হয়েছে, চলো বাড়ি চলে যাই, যা হবার তো হয়েছেই। তারা বলে যে না, তোমরা চলে যাও, আমরা একটু পরে আসছি। এই বলে সবাইকে পাঠিয়ে দেয় আর তারা 4-5 জন ওখানেই দাঁড়িয়ে থাকে। প্রায় মধ্যরাত হয়ে আসে, রাত প্রায় শেষ প্রহরের দিকে চলে আসছে। এমত অবস্থায় দুজন লোকের অনেক জুড়ে জুড়ে চিৎকার চেঁচামেচি শোনা যায়। ওই কলাগাঁও গ্রামের মানুষজন শুনতে পায়। তখন তারা একে একে ঘর থেকে বের হয়ে যায়, যে যার জির মতো বের হয়ে দেখতে পায় ওই যে কবরস্থানে রেখে এসেছিল 4-5 জন লোককে, তাদের মধ্যে 2 জন লোক চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে পুরো গ্রামে। কি ব্যাপার, তোমরা এভাবে চিৎকার করছো কেন এত রাতে? তখন তারা যেন কোনো কথা বলতে পারছে না, শুধু চিৎকার করছে। ব্যাপার কি, কথা তো বলো। তখন চিৎকার করতে করতে এক পর্যায়ে তাদেরকে এক মহিলা এসে পানি দেয়। পানিটা 2 জনে পান করার পর তারা রিল্যাক্স হয়ে ওখানে বসে। তারপর একজন ওখান থেকে বলতে শুরু করে যে তারা যখন সবাইকে বিদায় করে পাঠিয়ে দেয় তখন তারা নাকি দোয়ায় মগ্ন ছিল, তার বন্ধুর জন্য দোয়া করছিল। ঠিক পরক্ষণেই অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর তারা নাকি কিসের হাতছানির শব্দ শুনতে পায়। আশপাশ থেকে কীরকম একটি ছায়ার মতো ডাক শুনতে পায়, এক একজনের নাম ধরে ডাকছে। শুনতে পেয়ে তারা মনের ভুল ভেবে তারা এখানে দোয়া দরুদ পড়তে শুরু করে এবং তার বন্ধুর জন্য দোয়া করে। কিন্তু একটু পরপর যেন সেই রকম ভয়ঙ্কর আওয়াজগুলো আরও বেশি উঠছে, আরও ভয়ঙ্করভাবে এরকম তাদের কানে আসছে। তখন ওখানে 5 জনেই বসে পড়ে, বসে বসে তারা দোয়া জিকির করছে। ঠিক তন্মধ্যেই একজন ওখান থেকে পেছনে ফেরার পর সে দেখতে পারে তার পেছনে একটি পাথর খোদাই করা, আর সেই খোদাইয়ের মধ্যে ঝলঝল করে উঠছে একটি সংখ্যা। ঠিক তখনই সে তার সকল বন্ধুকে পেছনে ফিরতে বলে, আর সবাই পেছনে ফিরে দেখতে পারে পাথরটির মধ্যে ঝলঝল করে লেখা আছে 7। সবাই বুঝতে পারে এটি 7 নম্বর কবরস্থান বিদায় এই পাথরে 7 খোদাই করা হয়েছে হয়তো। কিন্তু অদ্ভুত বিষয় যে এই 7 লেখাটার মধ্যে এরকম আলো জ্বলছে কেন? অন্য কোনো পাথরে তো এরকম আলো জ্বলছে না। তারপর একজন বন্ধু ওখানে গিয়ে পাথরে হাত দেওয়ার পর সে যখন হাতটা নিয়ে তার সামনে নিয়ে আসে তখন হারিকেনের আলোয় দেখতে পারে তার পুরো হাত যেন রক্তে মাখা চুম্বন হয়ে আছে। এটা দেখে সবাই ভয় পায়। আর ঠিক তখনই দেখতে পারে 3টা কালো কুচকুচে হাত সেই 7 নম্বর কবরস্থানের পাশ থেকে বেরিয়ে আসে আর 3 জন বন্ধুকে ধাপা দিয়ে ধরে ফেলে। তারা চিৎকার করতে শুরু করে আর ঠিক তখনই 2 জন ওখান থেকে পালিয়ে আসে। তারপর সেই 2 জন ওখানে খানিকক্ষণ ধরে দেখছিল, কিন্তু তারা দেখতে পারে যে 7 নম্বর কবরস্থানের সাথে সেই 3 বন্ধুকে বসিয়ে দেওয়া হয়েছে। তারা এখন আর কোনো কথা বলছে না, কোনো রকমের চিৎকারও করছে না। তারপর সেই 2 বন্ধু এসে গ্রামবাসীর সামনে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় শুরু করে দেয়। যখন গ্রামবাসী এরকম কথা শুনতে পায় তারা সবাই আতঙ্কে চমকে ওঠে। সবাইকে ডাকা হয়, পুরো গ্রামের মানুষকে, রাতের শেষ প্রহরের সময়।
সবাই আসে, আসার পর এক এক করে লাইন বেঁধে যেন সেই কলাগাঁওয়ের মানুষ সেই কবরস্থানের দিকে নিক্ষেপভাবে ক্ষয়ে হয়ে যাচ্ছে। সবাই দেখতে চায় সেই 7 নম্বর কবরস্থানে কি এমন রয়েছে যে মানুষের এরকম ক্ষতি করে। সবাই যখন যায়, গিয়ে দেখতে পারে 7 নম্বর কবরস্থানের 3 পাশে 3জন মানুষ পড়ে আছে। তাদের শরীরে ক্ষত বিক্ষত হয়ে আছে, হাতে পায়ে রক্তের দাগ এবং শরীর থেকে অনবরত রক্ত ঝরছে, টপ টপ করে, যেন রক্তের ফোঁটা হাত থেকে ঝুয়ে ঝুয়ে পড়ছে সবার। তখনই তাদের যে পরিবারের লোকজন ছিল তারা সবাই মিলে কান্নাকাটির রুল পরে দেয় এবং ওখান থেকে সবাইকে নিয়ে কাছে একটি ছোট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2-3 দিন পর তাদের জ্ঞান ফিরে। তখন তারা সব ঘটনা খুলে বলে, ঠিক তাদের যে 2 বন্ধু ঘটনাগুলো বলেছিল ঠিক সেই রকমভাবে তারা বলেছিল। এভাবে 6 মাস পেরিয়ে যায়। 6 মাস পেরানোর পর ওখানের গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন যে এখানকার একটি নাইট গার্ড রাখার প্রয়োজন। কেননা তখন মানুষ যখন আসা যাওয়া করতো 1-2 জন, তখন নাকি তারা উল্টাপাল্টা জিনিস দেখে ভয় পেত। তাই গ্রামের মানুষরা সিদ্ধান্ত নিল যে এখানে একটা নাইট গার্ডের ব্যবস্থা করে দিলে হয়তো এরকম ভয় ভীতিটা কমে। তো যেই ভাবনা সেই কাজ, ওখানে একটি নাইট গার্ডের ব্যবস্থা করে। পাশের এক গ্রামের খুব সাহসী একজন লোক, তার বয়স হবে কি 45, তারও বয়স প্রায় অনেকটা হয়েছে। তার ছেলে আছে 2টা এবং সে এখানে কৃষিকাজ করে। এমনিতে রাত্রিবেলা সে ঘোরাফেরা করে, দিনের বেলা ঘোরাফেরা, কাজ কাম বেশি একটা নেই। তো তাকে দেওয়া হয় দায়িত্ব, আর সেও তার নিজ দায়িত্ব মতে নেয় সেই দায়িত্বটা। তুলনামূলকভাবে কিছু টাকা তাকে বেশি বেতন দেওয়া হয়। তো সেও বলল ওখানে নাইট গার্ডের চাকরিটা সে করবে। তাকে দেওয়া হয় একটি লাইট, যদিও তখনকার সময় লাইট খুব কম পাওয়া যেত, তাও কম পাওয়ারে একটা লাইট আর 2টা হারিকেন দেওয়া হয় তাকে। আর তার জন্য সেখানে কবরস্থান থেকে প্রায় অনেকটা দূরে, প্রায় 50 ফিট দূরে এমন একটি জায়গাতে তার জন্য একটি ঘর বাঁধা হয়, যেখানে রাস্তা বয়ে গিয়েছে, এখান দিয়ে মানুষ আসা যাওয়া করত। তার জন্য ঘর বাঁধা হয়, সে এই ঘরে থাকবে এবং হারিকেনগুলো সে রাত্রিবেলা বাইরে একটা জ্বালিয়ে রাখে এবং ঘরের ভিতরে একটা জ্বালিয়ে রাখে। আর ওখানে সে বেতের একটি মুড়া বানিয়েছিল, সেই মুড়াতে সে বসে থাকতো। হুট করে 1-2 জন মানুষ যদি আসা যাওয়া করতো তাহলে তাকে ধরে সে একটু গল্প গুজব করতো। আর এই 7 নম্বর কবরস্থানের বিষয়ে তার কাছ থেকে অনেক মানুষই রাত্রিবেলা জানতে আসতো। সেও বলতো যা কিছু দেখতো, যে সে নাকি দেখতো রাত্রিবেলা সেই কবরস্থান থেকে কীরকম একটি আলোর জমখানি আসে। আবার কেউ কেউ সেই নাইট গার্ডের নামও ধরে নাকি ডেকেছে, এই নাইট গার্ড শুনেছে। কিন্তু সে এতটা ভয় পায় না। সে বলে যে মরণ তো একদিন হবেই, এতটা ভয় আমি পাই না, তবে সামনাসামনি যেদিন আসবে সেদিন না হয় দেখা যাবে। কি এটা, পেছন থেকে তো আর ধাওয়া করলে তো আর কিছু হচ্ছে না আমার। সে এই বলে মানুষকে চালিয়ে দেয়। হঠাৎ একদিন হয় কি, সেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ লোক যাচ্ছিল। সেই নাইট গার্ড তার সঙ্গে একটু গল্প গুজব করার জন্য ডাক শুরু করে, ও ভাই, ও ভাই, এদিকে আসো। কে রে? আমি এখানকার নাইট গার্ড, একটু আসো তো, তোমার সঙ্গে গল্প করি। না, আমি এখন গল্প করতে পারবো না। কে রে তুই হতভাগা? আরে আমাকে চিনতে পারছো না? তুমি কি এই এলাকায় নতুন? তখন সেই তার কথা শুনে ওই বৃদ্ধ লোকটা থমকে গেল। সে আর কোনো কথা বলছে না, সে ওখানেই লাঠি ভর করে দাঁড়িয়ে আছে। তখন নাইট গার্ড একটি হারিকেনের আলো হাতে নিয়ে সে চলে যায় সেই বৃদ্ধ লোকটির কাছে। সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হলো ভাই, আমাকে চিনতে পারছো না? এই এলাকায় 2 মাস ধরে নাইট গার্ডে ডিউটি করছি। ও আচ্ছা, তুই তাহলে তুই রাত্রিবেলা পাহারা দিস?
হ্যাঁ, আমি তো পাহারা দিই। ও আচ্ছা আচ্ছা, তোকে হয়তো আমি চিনতে পেরেছি। আচ্ছা, কি বলবি বল, আমার বেশি আবার সময় নেই আবার হাতে, যেতে হবে আরেক জায়গায়। আরে চলো না ভাই, আমার ঘরে চলো, ওখানে আলো আছে, তোমার জন্য বসার জায়গাও আছে। তো এই বলে নাইট গার্ড সেই বৃদ্ধকে তার ছোট্ট সেই ঘরটিতে নিয়ে আসে এবং সেখানে নিয়ে তাকে বসতে দেয়। সেও বসে বসে জিজ্ঞেস করলো, দেখো, আমি এখানে নাইট গার্ডে ডিউটি করি, তবে অনেক মানুষ এখান দিয়ে আসা যাওয়া করে এবং তারা আমাকে ভয় দেখায়, বলে নাকি এখানে নাইট গার্ডের ডিউটিটা নেওয়াটা নাকি আমার জন্য রিস্ক হয়েছে, এখানে থাকলে নাকি মৃত্যু ছাড়া কিছু হবে না। আর তাছাড়া আমিও এখানে অস্বাভাবিক অনেক কিছুই দেখেছি। তো আপনি এখানকার মুরব্বী মানুষ, তো আপনি হয়তো অনেক কিছু জানেন যে এখানে কি হতে পারে কি না হতে পারে। আপনি আমাকে একটু সাহায্য করুন, আমাকে বলুন যে আমি কি এখানে ডিউটি করব কি না, এখানে কি আমার প্রাণ সংশয়ের কোনো সমস্যা আছে কি না। তখন বৃদ্ধ লোকটি তার কথা শুনে হেসে দিল, হা 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 হা, তুই কার সামনে কি বলিস? হ্যাঁ, তোর কি মাথায় কিছু নেই? তুই কি আমাকে চিনিস না? তোমাকে চিনবো মানে? তুমি তো একজন মানুষ, তোমাকে আমি আরো 2-3 বার দেখেছিলাম এলাকায় হাঁটাহাঁটি করতে। চুপ, তুই আমাকে চিনিস নি? আমি আমি হলাম। এই বলতে বলতে সেই বৃদ্ধটি এখান থেকে উধাও হয়ে গেল। এই দেখে যেন পাহারাদারের মাথায় ভাঁজ ভেঙে পড়ল। সে এখানে কাবু গেড়ে বসে আছে এবং ভয়ে কাতরাচ্ছে, আশপাশ তাকাচ্ছে, সেই বৃদ্ধকে আর দেখতে পাচ্ছে না। বাইরে বাইরে গেল, বাইরে গিয়ে কোনো মানুষকে সে খুঁজবে, কিন্তু কোনো মানুষও নেই। সে পড়লো এখন মহা মুসিবতে। এরকম একটি ভয়ঙ্কর দৃশ্য তার সামনে ভেসে উঠবে কোনোদিন সে কল্পনা করতে পারেনি। এই মানুষটাকে তো সে আরো 2-3 বার দেখেছিল, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছিল, কিন্তু আজ ডেকে আনার পর এরকম ঘটনা ঘটলো। সে ভয়ে কাঁপড়াচ্ছে এবং সে মনে মনে চিন্তা করলো যে কালকে সে ম্যানেজারকে বলে এখানকার চাকরিটা ছেড়ে দিবে। রাতের 2য় প্রহর শেষ হয়ে গেল, এখন 3য় প্রহর হতে যাবে। ঠিক তারই আগে তার দরজায় ঠকঠকানি আওয়াজ। কে কে এলো? আরে দরজাটা খোলো, আমি সেই বৃদ্ধ। বৃদ্ধ? তুমি এখানে কি করে? তুমি তো কোনো মানুষ নও, চলে যাও, চলে যাও এখান থেকে। আরে দরজা খোল, তোমার লাভ হবে। আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে সেই দারোয়ানটি দরজাটা খুলেই দিল। তার কাঁপতে থাকা শরীরটা নিয়ে যখন সে দরজাটা খুললো, খোলা মাত্রই সে অনুভব করতে পারলো সেই ঘরের ভেতর এক ঝলকা ধোঁয়া এসে যেন ঢুকে গিয়েছে, আর সামনে কেউ দাঁড়িয়ে নেই। কে কে ডাকলো আমাকে? বৃদ্ধ, তুমি কোথায়? বৃদ্ধ কোনো কথা বলছে না, বৃদ্ধ এখানে নেই। তবে তার ঘরের ভেতর কেমন জানি সাদা একটা ধোঁয়ার আবির্ভাব ঘটেছে। এটা বেশ গন্ধযুক্ত, সেরকম গন্ধ আগে কখনো পায়নি। তখন সে চিন্তা করতে লাগলো, এটা কিসের গন্ধ? বৃদ্ধ বৃদ্ধ বলে ডাকাডাকি শুরু করলো, কিন্তু সেই বৃদ্ধ কোনো রকমের আওয়াজও আর তার কানে আসছে না। ঠিক তখনই সে শুনতে পায় কবরস্থানের পাশ থেকে জোর ক্রমে একটি আওয়াজ এসেছে। আওয়াজটি সম্ভবত মহিলা মানুষের ছিল। মহিলা মানুষের আওয়াজটি শুনতে পেয়ে সে হয়তো ভাবলো যে হয়তো মেয়েটি আর বেঁচে নেই, মেয়েটি হয়তো মারা গিয়েছে। এরকম বিকট আওয়াজ তো কোনো মানুষ করতে পারে না। সে ভয়ে কাঁপড়াচ্ছে। তারপর সে ঘর থেকে বেরিয়ে আসলো
কেননা ঘরের ভেতর প্রচণ্ড গন্ধ, সেই ধোঁয়ার গ্রানে সে এখানে টিকতেই পারছে না। তার বেতের বোনা সেই মুড়াটা নিয়ে সে হাতে করে একটি হারিকেন নিয়ে সে বাইরে আসলো। বাইরে এসে সে বসে সেই কবরস্থানের দিকে চোখ রাঙালো। তখনই সে দেখতে পারে কবরস্থানের দিকে হনাহনি হয়ে যাচ্ছে। এরকম একটি ঘটাঘটি সে কোনোদিন দেখেনি। সে দেখতে পাচ্ছে লাল আলো এবং সাদা আলোর প্রচণ্ড পরিমাণে গতিবেগ সৃষ্টি হয়েছে এখানে। আর সেই সঙ্গে সঙ্গে কিছু ছেলে মানুষ এবং কিছু মহিলা কণ্ঠী আওয়াজ খুব জোর ক্রমে চিৎকার চেঁচামেচি করছে। এই দেখে পাহারাদারের যেন আর কিছুই করার থাকে না, সে কাঁপতে থাকে সেই মুড়ায় বসে। ঠিক তখনই সে দেখতে পারে ঘরের ভেতর থেকে তার নাম ধরে ডাকছে এবং সেই বৃদ্ধর কণ্ঠ। সে তখন আরও ভয় পেতে শুরু করে। ঘরের ভেতর যখন আস্তে আস্তে প্রবেশ করে তখনই সে দেখতে পারে ঘরের ভেতরে আর কেউ নয়, সেই বৃদ্ধটি বসে আছে হাঁটু গেড়ে এবং তার দিকে তাকিয়ে তার লম্বা লম্বা চুলগুলো সামনের দিকে হেলিয়ে দারোয়ানের দিকে চাউনি দিয়ে সে খিক খিক করে খুব বাজে কণ্ঠে হাসাহাসি শুরু করে দিয়েছে। তার হাসির শব্দ শুনে সে এক চিৎকার দিয়ে দারোয়ান এখানেই অজ্ঞান হয়ে পড়ে। সকালবেলা যখন ফজরের আজান দেয়, ওখান দিয়ে অনেক মানুষ নামাজ পড়তে যেত। দুজন মানুষ দেখতে পারে দারোয়ানের পা যেন বাহিরের দিকে পড়ে আছে। এরকম একটি অবস্থা দেখে তারা দুজন দৌড় দিয়ে আসে। ভাবলো হয়তো অন্য কিছু তো হয়নি। তখন এসে দেখতে পারে সেখানে দারোয়ানের দেহটি পড়ে আছে। দারোয়ান বেঁচে আছে কি না সেটা চেক করার জন্য তার পেটে গিয়ে চাপ দেওয়া হয়। দুজনে গিয়ে চাপ দিয়ে দেখতে পারে না, দারোয়ান বেঁচে আছে, তার নিঃশ্বাসও পড়ছে, কিন্তু তার শরীরে কেমন জানি সেই ক্ষতবিক্ষতর আঘাতগুলো গেঁথে গিয়েছে এবং তার ঘরের ভিতরে কেমন এক বিশ্রী বাজে গন্ধর সৃষ্টি হয়েছে। দুজন লোক এরকম অবস্থা দেখে তারা একজন এখানে থাকে, আরেকজন গ্রামবাসী সকলকে গিয়ে জাগিয়ে তুলে সবাই দারোয়ানের সেই ঘরটির সামনে আসে, এসে দারোয়ানকে দেখতে লাগে। তারপর দু একজনের চোখ যায় সেই কবরস্থানের দিকে, দেখতে পারে কিছু হাত পা যেন ঘাসের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাপার কি, রাত্রিবেলা কি এখানে কোনো মানুষ গিয়েছিল? দারোয়ানও তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, সর্বনাশ হয়তো হয়ে গিয়েছে। এখানে কিসের আবির্ভাব হয়তো রাত্রিবেলা ঘটেছে। দারোয়ানকে ছোট্ট হাসপাতালটিতে নিয়ে যাওয়ার পর ওখানে কয়েকজন মানুষ দৌড়ে ছুটে যায় সেই কবরস্থানের দিকে। কবরস্থানের নিকট যখন তারা গিয়ে দাঁড়ায় তখনই দেখতে পারে ওখানে প্রায় 12 কি 13 জন মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাদের মধ্যে কয়েকজন মানুষ মৃত অবস্থায় আর 4-5 জন হয়তো বেঁচে আছে। তাদেরকে চোখে পানি দেওয়া হলে 4-5 জন ওখান থেকে জেগে ওঠে এবং তারা খুব কষ্টে কথা বলতে পারছে না। শরীরে ব্যথা এবং শরীরে ক্ষতবিক্ষতর চিহ্ন অভাব নেই। তখন তারা বলতে শুরু করে এখান দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়েই তারা যাচ্ছিল তাদের বাড়িতে। তারা সম্ভবত ঢাকা থেকে আসছিল এবং গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারা উদ্দেশিত হয়েছিল। তাদের সঙ্গে ভ্যান গাড়ি ছিল, সেই ভ্যান গাড়িটাও তারা খুঁজে পাচ্ছে না। ঠিক এখানেই এসে নাকি তাদেরকে নামিয়ে দেওয়া হয়। তারপর তারা নামতে মাত্রই ওখানে নাকি একটা যুদ্ধ সৃষ্টি হয়ে পড়ে। তারা দেখতে পায় নাকি সাদা আলো এবং লাল আলোর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আর সেই সঙ্গে তাদের শরীরে ক্ষত বিক্ষতর চিহ্নর অভাব যেন নেই। এরকম কথাবার্তা শুনে গ্রামবাসীরা সবাই ভয় পেয়ে যায় এবং এখানকার মরদেহগুলো সবগুলোকে উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর যে 4-5 জন ছিল তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়। তো 2 দিন পর গ্রামে একটি মিটিং বসে, কলাগাঁও গ্রামে। মিটিংটাতে তারা সিদ্ধান্ত নিল এই 7 নম্বর কবরস্থানের বিষয়ে তারা কোনো এক উদ্যোগ নেওয়া হয়তো জরুরি। তারপর তারা সিদ্ধান্ত নিল ভালো কোনো ইমাম সাহেব বা ওঝাকে ডেকে
এই কবরস্থানে যদি কোনো একটা ভিত করা যেত তাহলে হয়তো ভালো হয়। তারপর সেই কথা মতো একজন ভালো ওঝাকে নিয়ে আসা হয়। সে তাবিজ কবজ দিয়ে কয়েকটা বান মেরে যায় সেই কবরস্থানে, 7 নম্বর কবরস্থানে। তারপর 1 বছর চলে যায়, কোনো রকমের ঘটনা ঘটেনি। 1 বছর পর ঠিক ওখানে একজন মানুষের লাশ পাওয়া যায়। এখানে যারা যারা ঘটনাক্রমে এখানে আক্রান্ত হয়েছে তাদের মুখ থেকে শোনা যায় এখান দিয়ে নাকি একটি সরু রাস্তা হয়ে যায় রাত্রিবেলা। এই রাস্তা দিয়ে যেই ঢুকে সেই নাকি এই কবরস্থানের পাশে এসে দাঁড়ায়। এখানেই নাকি রাস্তা শেষ হয়ে যায়, আর ঠিক সেখানেই তাদের সঙ্গে ঘটে এক ভয়ঙ্কর নির্মমতা। তাদেরকে শরীরে আঘাত করা হতো ভয়ঙ্করভাবে, আর তারা সেই আঘাতে অনেক মানুষ মারা যেত, আবার অনেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। এটির কারণ কি ছিল? এই 7 নম্বর কবরস্থানে এখানে নাকি এক আত্মহত্যাকারীর কবর দেওয়া হয়েছিল। ঠিক বেশিরভাগ এখানে আত্মহত্যা করে মারা গিয়েছিল। এখানে কবরস্থান তৈরি করার পর বেশিরভাগ যুবক বয়সের মানুষগুলোই এখানে কবরস্থানে কবরস্থিত আছে। আর যে আত্মহত্যা করেছিল সে তার ফ্যামিলিকে রেখে, তার 3-4টা সন্তান ছিল, তার স্ত্রী ছিল, কী কারণে সে আত্মহত্যা করে সেটা কেউ জানতো না। তো অনেকের মতে এই আত্মহত্যা করার কারণেই নাকি তার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটছে। আবার অনেকের মতে এই কবরস্থানকে ঘিরে নাকি অনেক জিনের বসবাস সৃষ্টি হয়েছে। এটার মূলত আসল ব্যাখ্যাটা কি? কেনই বা মানুষের সঙ্গে এরকম ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতো? আবার কেনই বা এটি একটি দোষী জায়গা হিসেবে বিশ্বস্ত হয়ে গিয়েছে? এটি আপনারা যারা যারা জানেন, যারা যারা এই বিষয়ে, ভৌতিক বিষয়ে, জিন বিষয়ে আপনারা অনেক কিছু জ্ঞান লাভ করেছেন, তারা কমেন্ট করুন। কেন এরকম হলো? কি হতে পারে এটার মধ্যে? লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের আয়োজনের একটি ঘটনাটি আমরা যখন শুনেছি, শোনার পর আমাদের গা রীতিমতো শিউরে ওঠার মতো। ভাবলাম আপনাদের মাঝেও আমরা সেই ঘটনাটি শেয়ার করি। আশা করি আপনাদেরও ঘটনাটি থেকে অনেক কিছু শুনতে পারলেন। ঘটনা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন। এবং অবশ্যই আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভৌতিক ঘটনাগুলো, সত্য নির্ভর ঘটনাগুলো পেতে আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। লিসেনার্স, আমরা ভীতিকথা ইউটিউব চ্যানেল টিম এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিব। কাল একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসবো, আর আশা করি কালকের ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।